দুদিন নিজের দাদু দিদার গ্রামে থেকে সে আবার নিজের গ্রাম আনন্দপুরে ফিরে এলো। রাতে কৃষ্ণ নিজের জন্য ডাল রুটি বানিয়ে যেই খেতে বসল, তখনই একটা আওয়াজ এলো। কেউ কি আছে? প্রণাম সাধু বাবা। বেঁচে থাকো বাবা, অনেকদিন হলো কিছু খায় না। কিছু কি পাওয়া যাবে? হ্যাঁ, আসুন না। কৃষ্ণ তাড়াতাড়ি করে সাধু বাবার জন্য চাটাই পাতল আর খাবার জন্য রুটি আর ডাল নিয়ে এলো, যেটা ও নিজের জন্য বানিয়েছিল। সাথে একটা পেঁয়াজও দিল। সাধু তৃপ্তি ভরে খেয়ে তারপর কৃষ্ণকে বলল, ভগবান তোমার মঙ্গল করুন। তুমি একজন ক্ষুধার্ত সাধুকে খাবার দিয়েছ। তা বাবা, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। তা বাবা, তোমার খাবার আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার আছে আছে। কৃষ্ণের কথায় সাধু খুব খুশি হল আর তার মাথায় হাত রেখে বলল, তুমি খুব ভালো ছেলে। আমি তোমার সেবায় প্রসন্ন হয়েছি। আমি তোমায় কিছু দিতে চাই। না না বাবা, আমার কিছু চাই না, আমার সব আছে। এই শুনে সাধু বাবা মুচকি হাসল আর চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়ল, আর সামনে একটা বড় কড়াই এসে উপস্থিত হলো। এই নাও বাবা, এই কড়াইটা রাখো। এই কড়াইটা আজ থেকে তোমার। না না বাবা, আমার এত বড় কড়া লাগবে না। বৎস, এটা কোনো সাধারণ কড়াই নয়। এটাই শুধুমাত্র তুমি জল দিয়ে দিও, তারপর যে খাবার চাও সেই খাবার এই কড়াইতে রান্না হয়ে যাবে। এটা আমার বিশ্বাস, তুমি কখনো কাউকে খালি পেটে ফিরতে দেবে না। তোমার মঙ্গল হোক। সাধুর কথা শুনে কৃষ্ণ অবাক হয়ে গেল আর সে সাধুকে প্রণাম করে বলল, একটা কথা বলবো? বলো বৎস। আমার এরকম আর একটা জাদু কড়াই চাই। অতি বেশি লোভ করা ভালো নয় বৎস। না না বাবা, এই কড়াই দিয়ে আমি আনন্দপুরের লোকদের খাবার খাওয়াবো, আর দ্বিতীয় রান্নাঘরটা আমি চম্বলপুরে বানাবো। ওখানেও লোকেরা অনাহারে কষ্ট পাচ্ছে। ঠিক আছে বৎস, কিন্তু মনে রেখো, কখনো লোভ করো না, তাহলেই কিন্তু বিপদ। এই বলে সাধু বাবা ওখান থেকে চলে যেতেই আর একটা কড়াই এসে উপস্থিত হয়ে গেল। কৃষ্ণ তাড়াতাড়ি করে দুটো কড়াইকে নিজের রান্নাঘরে নিয়ে যায়, আর কড়াই রাখতেই ওর রান্নাঘর জাদু হয়ে যায়। এরপর কৃষ্ণ কড়াইয়ে জল ঢালতেই জাদুর রান্নাঘর তার কামাল দেখাতে শুরু করলো। এরপর প্রথম ও জীবনে মটর পনির বানালো আর ওর বন্ধু রামকেও খেতে ডাকলো। রাম শোন, আমার কাছে দুটো কড়াই আছে। এর মধ্যে একটা আমি এখানে রাখবো, আর একটাকে আমি নিয়ে যাব আমার দিদিমার ওখানে চম্বলপুরে। তারপর আমি সেখানকার গরিবদেরও বিনা পয়সায় খাওয়াতে পারবো, বুঝলি? ঠিক আছে ভাই। এরপর রাম কৃষ্ণের কথা অনুযায়ী গরিবদের বিনামূল্যে খাবার খাওয়াতে লাগল, আর অন্যদিকে কৃষ্ণ চম্বলপুরে জাদু কড়াইয়ের সাহায্যে তার দিদিমার রান্নাঘরকে জাদু করে দিয়েছিল। এইভাবেই কয়েক মাস কেটে গেল, আর এখন থেকে দুটো গ্রামেই কেউ আর খালি পেটে ঘুমোতো না। তারপর কৃষ্ণ একদিন তার গ্রামে এসে দেখল যে পুরো গ্রাম জলে ডুবে গেছে। হে ভগবান, এ তুমি কি করলে? কোন ভুলের শাস্তি দিচ্ছ আমাকে? কৃষ্ণ এই কথা বলতেই ওর পাশে ওই সাধু এসে প্রকট হলো। বাবা আপনি? কিন্তু এরা কি করলো? তোমার বন্ধুর মনে লোভ এসে গেছিল, আর তাইও জাদু রান্নাঘর থেকে খাবার তৈরি করে বেচতে লাগলো। আর যখন গ্রামবাসীরাও এই জাদু কড়াইয়ের কথা জানতে পারল, তখন ওরা সবাইও এই জাদু কড়াইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। আর এই করতে গিয়েই কড়াইয়ের জল মাটিতে পড়ে গেল এবং বন্যার সৃষ্টি হলো। সাধু বাবা, এদের ওপর দয়া করুন আর এদের বাঁচান। তার জন্য এদের সবাইকে যে ক্ষমা চাইতে হবে। আমরা সবাই ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দিন সাধু মহারাজ। ঠিক আছে, আমি এই গ্রামকে আগের মতো করে দিচ্ছি। এরপর সাধু বাবা একটা মন্ত্র পাঠ করলে সমস্ত জল এসে তার কোমণ্ডলে ঢুকে যায়। এরপর পুরো গ্রাম কখনো লোভ না করার প্রতিজ্ঞা করে, আর সবকিছু ঠিক হয়ে যায়। শিমুলপুর নামের এক গ্রামে কোমল নামের একটি বাচ্চা মেয়ে বাস করত। কোমলের স্বভাব ওর নামের মতোই কোমল ছিল। সে সবাইকে সাহায্য করত আর সবার সঙ্গে ভালো ব্যবহার করত। কোমলের মা ওর ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, তাই ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। কোমলের সৎমা খুবই বাজে স্বভাবের মহিলা ছিলেন। উনি সবসময় কোমলকে মারতেন আর বকাঝকা করতেন, আর ওকে দিয়েই ঘরের সব কাজ করাতেন। আর নিজের মেয়ে প্রিয়াকে একদম রানীর মতো রাখতেন। কোমলের বাবা উপার্জন করার জন্য শহরে গিয়েছিলেন, আর সেই সুযোগে কোমলের সৎমা আর প্রিয়া ওর ওপর হুকুম চালাচ্ছিল। আরে ওই পোড়ার মুখী, তুমি
তুই এখানে বসে পড়লে বাসন মাজবে কি তোর মরা মা? কিন্তু মা, কাল তো আমার পরীক্ষা, আর আমি তো এক্ষুনি কাপড় ধুয়ে এলাম, একটু পড়তে দাও না মা। আরে পরে কি তুই কালেক্টর হবি? চুপচাপ যা বাসন ধো গিয়ে। মনে হচ্ছে তুই আমার হাতের মারটা ভুলে গেছিস, আবার দেখছি মনে করাতে হবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর কোমল ওর পড়াশোনা ছেড়ে বাসন মাজতে লাগলো। একদিন যখন সীমা ওর নিজের মেয়ে প্রিয়াকে অনেকগুলো কাপড় দেখাচ্ছিল, এই দেখ মা, তোর বাবা শহর থেকে কত সুন্দর সুন্দর জামা পাঠিয়েছে তোর জন্য। এইগুলো পরলে যে তোকে একদম রাজকুমারীর মতো লাগবে। মা, এই ফ্রকগুলো আমায় পরলে কত সুন্দর লাগবে না? এই সবগুলোই কি আমার? হ্যাঁ হ্যাঁ মা, এই সবগুলোই তোর বাবা পাঠিয়েছে তোর জন্য। ওই পোড়ার মুখেকে তো একটা জামাও দেব না আমি। তখনই সেখানে কোমল এসে পড়ল। মা, আমার কাছে যে জামা নেই, সব জামাই পুরনো আর ছেঁড়া। বাবা কি আমার জন্য নতুন জামা পাঠায়নি? তুই কি করবি নতুন জামা নিয়ে? তোর বাবা তোর জন্য একটা জামাও পাঠায়নি। প্রিয়ার পুরনো জামাগুলো আছে তো, ওগুলোই পর। তুই আমার পুরনো জামা পরবি, কারণ তুই ওটারই যোগ্য। কোমল উদাস হয়ে সেখান থেকে চলে গেল। কোমল আর প্রিয়া গ্রামে ঘুরতে চলে গেল। প্রিয়া নতুন জামা পরেছিল, আর কোমল তার পুরনো জামাটাই পরেছিল। তখনই প্রিয়ার দুই বন্ধু চিঙ্কি আর পিঙ্কির রাস্তায় ওদের সঙ্গে দেখা হলো। আরে প্রিয়া, আজ তোকে এই নতুন জামায় খুব সুন্দর লাগছে, কে এনে দিয়েছে রে? এই জামাটা শহর থেকে বাবা আমার জন্য পাঠিয়েছে। কোমল, তোর জন্য তোর বাবা কিছু পাঠায়নি? ওকে তো কেউ ভালোই বাসে না, তাই ওর জন্য বাবা জামা পাঠায়নি। তাই ও সবসময় পুরনো জামা পরেই ঘোরে, তাই তো ওকে কেউ পছন্দই করে না। প্রিয়া, আজ আমার জন্মদিন, তাই বাড়িতে একটা পার্টি হবে, তোকে কিন্তু আসতেই হবে। আর কোমল, তুইও আসিস। আরে তুই ওকে কেন বলছিস? ও তো ফাটা পুরনো জামা পরেই চলে আসবে, ওর তো কোনো জামাই নেই। আরে আমি তো ওকে এই জন্যই ডাকছি, যাতে পার্টির শেষে বাসন মাজার লোক পাই। এই বলে সব মেয়েরা কোমলের উপর হাসতে লাগলো। এই সব কথা শুনে কোমলের খুব খারাপ লাগলো, আর সে উদাস মনে বাড়ি চলে যেতে লাগলো। তখনই সে দেখলো একজন জাদুকর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। ওই জাদুকরের হাতে একটি খাঁচা ছিল। ওই খাঁচায় একটি পাখি বন্দি ছিল, আর ওই পাখিটি খাঁচার মধ্যে উদাস হয়ে বসেছিল। ওই পাখিটিকে দেখে কোমলের খুব খারাপ লাগলো। এই পাখিটাকে কত উদাস লাগছে, নিশ্চয়ই জাদুকরটা ওকে বন্দি করে রেখেছে, এই জন্য ওকে এত উদাস লাগছে। আমার ওকে সাহায্য করা উচিত। এই বলে কোমল ওই জাদুকরের পিছনে পিছনে যেতে লাগলো। আর সে এটা ভাবছিল যে যখনই ওই জাদুকরের মন অন্যদিকে থাকবে, তখনই সে ওই পাখিটিকে মুক্ত করে দেবে। এর কিছুক্ষণ পরেই চলতে চলতে জাদুকর ক্লান্ত হয়ে পড়ল, আর সে জল পান করার জন্য এক জায়গায় থামলো। সে পাখির খাঁচাটাকে নিচে নামিয়ে রেখে নলকূপে জল পান করতে গেল। এই সুযোগে কোমল ওই পাখির খাঁচাটাকে তুলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আর জাদুকরটিও কোমলকে পাখির খাঁচাতে নিয়ে পালাতে দেখে ফেললো, আর সেও কোমলের পিছনে ছুটতে লাগলো। আরে এই মেয়ে, কোথায় যাচ্ছিস? আমার খাঁচাটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। এই এই দাঁড়া। কিন্তু কোমলের কোনো কথাই শুনল না, আর সে সেখান থেকে পালাতে লাগলো, আর একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে গেল। আর যখনই সে দেখল যে সেখানে জাদুকর নেই, তখনই সে খাঁচাটি খুলে পাখিটিকে মুক্ত করে দিল। পাখিটি খাঁচাটি থেকে মুক্ত হওয়ার পর খুব সুন্দর একটি পরীতে পরিণত হলো। পরীটিকে দেখে কোমল ভয় পেয়ে গেল। কোমলকে ভয় পেতে দেখে পরীটি বলল, আরে বাছা, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কে? আমি একজন পরী। ওই জাদুকর ওর জাদু দিয়ে আমাকে পাখি বানিয়ে দিয়েছিল, আর এই খাঁচায় বন্দি করে রেখেছিল, কিন্তু তুমি এসে আমায় মুক্ত করে দিলে। তখনই সেখানে জাদুকরটি পৌঁছে গেল। আরে এই মেয়ে, তোর সাহস কি করে হলো আমার খাঁচাটাকে এইভাবে চুরি করে নিয়ে পালানোর? আমার খাঁচাটা ফিরিয়ে দে বলছি। না না, ওই খাঁচাটা ওকে দিও না, ও আমাকে আবার বন্দি করে নেবে। তুই আমার কথা শুনবি নাকি শুনবি না? তুই জানিস আমি কতটা ভয়ঙ্কর, তাই চুপচাপ ওই খাঁচাটাকে আমায় দিয়ে দে, নয়তো আমি আমার জাদু দিয়ে তোকে মানুষ থেকে পাথর বানিয়ে দেবো। আরে যাও যাও, তোমাকে ভয়ঙ্কর না, দেখতে সার্কাসের জোকার লাগছে। কি বললি? নাটক? মনে হয় তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি এক মুহূর্তে পাথরকে জল আর জলকে পাথর করতে পারি। আচ্ছা, তাহলে এই সামনে রাখা পাথরটাকে আয়না বানিয়ে দেখাও, তবে মানব। তখনই ওই জাদুকরটি তার জাদুর ছড়ি ঘোরালো, আর সামনে থাকা পাথরটিকে একটি আয়নাতে পরিণত করলো। দেখলি তো মেয়ে, আর কোনো প্রমাণ চাই তোর? চল
এবার চটপট আমায় আমার খাঁচাটা দিয়ে দে। না না, এখনো নয়। এইসব জাদু তো রাস্তার জাদুকররাও করতে পারে। আমি তখন মানবো যখন তুমি আয়নাটাকে তোতা পাখি বানাবে। আচ্ছা, তাহলে এই দেখ। এই বলে ওই জাদুকর ওই আয়নার সামনেই জাদুর ছড়ি ঘোরালো, আর আয়নাতে ওকেই দেখা যাচ্ছিল। তাই ওই জাদুকর যখন জাদুর ছড়ি ঘোরাচ্ছিল, তখন ওর জাদু আয়নাতে প্রতিফলিত হয়ে ওর দিকেই ফিরে এলো, আর ও নিজেই একটি তোতা পাখিতে পরিণত হলো। তখনই কোমল দৌড়ে গিয়ে ওই তোতা পাখিটিকে খাঁচার মধ্যে বন্দি করে ফেলল, আর খাঁচাটিকে ওই পরীটির হাতে দিয়ে দিল। আরে বাহ, তুমি তো খুব সহজেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই জাদুকরকে হারিয়ে দিলে। এখন এই জাদুকর কাউকেই বিরক্ত করবে না। আর আজ যে তুমি আমার এত বড় একটা উপকার করলে, তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই আমি তোমার যে কোনো একটা ইচ্ছে পূরণ করতে চাই। আমার কাছে ভালো কোনো জামা নেই, তাই আমার ভালো কোনো বন্ধুও নেই। তুমি কি আমাকে একটা ভালো জামা দিতে পারবে? আচ্ছা, একটাই জামা, ব্যাস। এই বলে ওই পরীটি একটি তুড়ি মারল, আর একটি সুন্দর গাউন কোমলের হাতে চলে এলো। আর গাউনটি এতটাই সুন্দর ছিল যে সেটিকে দেখে কোমলের চোখ যেন সরছিলই না। এই নাও, আজ থেকে এই গাউনটা তোমার। আর এটা কোনো সাধারণ গাউন নয়, এটা কিন্তু জাদুর গাউন। আর যখন তুমি এটা পরবে, তখন সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে, আর সবাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। আর এই গাউনটা সবসময় পরিষ্কার থাকবে, কখনোই ময়লা হবে না। আর তুমি যে রং চাইবে, গাউনটা সেই রঙেরই হয়ে যাবে। শুধু তোমাকে এই মন্ত্রটা বলতে হবে যে, শোন গাউন, আমি চাই যে তুই এই রঙের হয়ে যা। আর ও তোমায় সবসময় সাহায্য করবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, এই গাউনটা ততদিনই পরিষ্কার থাকবে আর তোমায় সাহায্য করবে যতদিন তোমার মন পরিষ্কার থাকবে। আর মনে পাপ জন্মালেই এর শক্তি শেষ হয়ে যাবে। এই নাও, এটা তুমি এবার রাখো, আর আমি চলি, কেমন? এই বলে পরীটি কোমলকে ওই গাউনটি দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। কোমল পরীটির কথা শুনে ওই গাউনটি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে কোমল গাউনটিকে হাতে নিয়ে দেখছিল আর ভাবছিল, ওই পরীটা যা বলছিল সবটাই কি সত্যি? এটা কি জাদুর গাউন? একবার এটা পরে দেখি। এই বলে কোমল গাউনটিকে পরতে চলে গেল। আর কিছুক্ষণ পরে ও গাউনটি পরে আয়নার সামনে এসে দাঁড়ালো, আর নিজেকে আয়নায় দেখে ও অবাক হয়ে গেল। ওই পরীর দেওয়া জাদুর গাউনটি পরে কোমলকে একদম পরীর মতোই লাগছিল, আর এমনটা মনে হচ্ছিল যেন ওর থেকে সুন্দরী আর কেউ নেই এই পৃথিবীতে। সত্যি ওই গাউনে এমন এক জাদু ছিল যা এক সাধারণ মেয়েকে পরী বানিয়ে দিয়েছিল। আরে বাহ, আমায় কত সুন্দর লাগছে এই গাউনটা পরে। আর ওই পরীটা তো এটাও বলেছিল যে আমি যে রঙের বলবো, গাউনটা সেই রঙেরই হয়ে যাবে। শোন গাউন, আমি চাই যে তুই নীল রঙের হয়ে যা। এই বলে কোমল চোখ বন্ধ করে পরীর দেওয়া ওই মন্ত্রটি বলল, আর চোখ খুলতেই ও দেখল লাল রঙের গাউনটি নীল রঙে পরিণত হয়েছে। আর এটা দেখে ও অবাক হয়ে গেল, আর সে খুশিতে নাচতে লাগলো। আর ওই গাউনটি পরেই পিঙ্কির জন্মদিনে গেল। কোমলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল, কারণ ও জানত যে ওই গাউনটা পরে তাকে সব থেকে সুন্দর লাগছে। আর ওকে দেখে সব মেয়েরা চমকে গেল, আর ওদের চোখ কোমলের থেকে সরছিলই না। প্রিয়াকে ছেড়ে সব মেয়েরা কোমলের কাছেই চলে এলো। আরে কোমল, আজ তো তোকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে কোমল, তোকে তো পরীর থেকে কম সুন্দর লাগছে না। আয়, তুই আমাদের সাথে আয়। কিন্তু এইসব কোমলের সৎবোন প্রিয়ার সহ্য হচ্ছিল না, কারণ সবাই প্রিয়াকে ছেড়ে কোমলের সঙ্গেই বেশি কথা বলছিল। ধীরে ধীরে ওই জাদুর গাউনের জন্য কোমলের সব কাজ সহজ হয়ে গেল। আর ওর সৎমা ওকে যতই কাজ দিত, কোমল ওই জাদুর গাউনের সাহায্যে তা সহজেই করে ফেলত। এখন কোমল রোজই গাউন পরে ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে যেত, আর প্রতিদিন সে গাউনের রং বদলাতো আর পরত। এইভাবে কোমল তার জীবন আনন্দে আর আরামেই কাটাতে লাগল। ওই জাদুর গাউনটি কোমলের জীবনই বদলে দিয়েছিল। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই যে, যদি তুমি সৎ, সাহসী আর পরিশ্রমী হও, তবে সাফল্য পেতে ভগবানই তোমায় সাহায্য করবেন। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য
নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।